সালামুন আলা মানিকতবা আল হুদা। জি বন্ধুরা, আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি বিষয়ের উপরে কথা বলবো এবং এই বিষয়টা আপনাদের সাথে সংক্ষিপ্ত তবে তথ্যবহুল আলোচনা করার অবশ্যই আমি চেষ্টা করব। আশা করছি আপনারা আমার সাথে ধৈর্য সহকারে থাকবেন। অবশ্যই এখানে অনেক কিছু শেখার থাকবে। আমি আজকে একটি আইসি নিয়ে কথা বলবো। আমরা জানি মোবাইল ফোনের অনেকগুলো আইসি দিয়ে একটি মোবাইল ফোন হয় এবং পাশাপাশি অনেকগুলো কম্পোনেন্ট থাকে। আজকে আমি যে আইসিটি নিয়েছি সেটা হলো লাইট আইসি, ছোট্ট একটি আইসি। এটা হলো আমাদের 6 ল্যাগ আইসি। আমাদের প্রত্যেকটি আইসির সম্বন্ধে ভালো তথ্য জানা প্রয়োজন। যদি আইসির সম্বন্ধে আমাদের ভালো তথ্য জানা থাকে তাহলে যখন একটি মোবাইল ডেড কন্ডিশন আমাদের কাছে আসবে তখন আমরা খুব সহজেই সেটাকে রিপেয়ার করতে পারবো। আজকে আমি একটি ফেমাউস আইসি চয়েস করেছি, সেটা হলো AL65। এটি মোবাইল ফোনের অত্যন্ত পরিচিত এবং একটি কমন আইসি। আমরা যদি দেখি যে এই আইসিটি কত ফোনে ব্যবহার হয়েছে তাহলে আমরা যদি পার্ট ফাইন্ডারে যাই তাহলে দেখতে পাবো। এখানে আমি আইসিটা সার্চ করে নিলাম। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল 16টা পেজ রয়েছে, অর্থাৎ এভাবে 16টা পেজে যদি এখানে 10টি করে থাকে, হ্যাঁ এখানে 10টি করে আছে, তাহলে যদি 16 সাথে 10 গুণ করি তাহলে 160টা মোবাইল অর্থাৎ 160 মোবাইলে এই AL65 আইসিটি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। ইতিপূর্বে আরও অনেক হয়তো ব্যবহার করা হয়েছিল, সেগুলো এখানে এন্ট্রি নেই। অনাগত দিনে হয়তো অবশ্যই ব্যবহার করা হবে। আমরা যদি একটু একটু করে দেখি তাহলে দেখেন ইনফিনিক্স ফোনে ব্যবহার হয়েছে, আইটেল, মোটরোলা, নোকিয়া, ওয়ানপ্লাস, ওপো, তারপর হ্যাঁ এখানে আরও ওপো অনেকগুলো মডেল আছে। রিয়েলমিতে রয়েছে, রিয়েলমির অনেকগুলো মডেলে রয়েছে, স্যামসাংয়ে আছে, শার্প, টেকনো, তারপর ভিভো, রেডমি ফোনে রয়েছে, হ্যাঁ জেডটিতে রয়েছে। মূল কথা হলো যে অনেকগুলো ফোনে এই AL65 এই আইসিটি ব্যবহার করা হয়েছে, সেজন্যে আমি এই আইসিটাকে চয়েস করেছি। আমি এবার আপনাদেরকে দেখাবো। এই আমার এখানে সিমুলেশন রয়েছে, আমি এগুলো আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চলে আসব এই আইসিটিকে লোকেশনটা দেখে নিই। এটা হলো আমাদের আইসির মডেল নাম্বার। এবার আমি লেআউটে চলে যাব। লেআউটে চলে যাওয়ার পর আইসিটা কোথায় ছিল সেই লোকেশনটা একটু খুঁজে বের করব। এটা ছিল U908, অর্থাৎ কোনো আইসিকে যখন ইন্ডিকেট করা হয় তখন ইউ প্রথম থাকবে, তারপর একটা সংখ্যা থাকবে। U908 অর্থাৎ এটি একটা আইসি। আমরা এটাকে কপি করে নেব। কপি করে নিয়ে স্কেমেটিকে দিয়ে দিলাম। এবার এখানে আমি পেস্ট করব, নেক্সট করে দিলাম। এবার আরেকবার নেক্সট করি। হ্যাঁ এই যে আমাদের এটা হলো টোটাল যে আইসিটি আছে, এই আইসিটির বায়োডাটা এখানে সব মেনশন করা রয়েছে। আমি এখান থেকে দেখে দেখেই সিমুলেশন ক্রিয়েট করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে দেখেন সম্পূর্ণ তথ্য উল্লেখ রয়েছে। আমি এবার চলে আসলাম আমার যে সিমুলেশনটা বানিয়েছি
সেটাতে। এখানে আমি টোটাল 60টি এপিসোড করেছি, অর্থাৎ 60টি পেজ করেছি। এই 60টি পেজের মাধ্যমেই আপনাদেরকে বোঝাবো। একটি কথা বলে রাখি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই পর্বটা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমি এই লাইট আইসির পিডিএফ ফাইল অবশ্যই আপনাদেরকে আমি সেন্ড করব। আমি এটা কথা আপনাদেরকে দিলাম। আমি এখন আমার সিমুলেশন পেজটা ওপেন করে নিলাম। ফার্স্ট টাইম আমি আইসিটাকে নিয়ে নেব। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আইসিটা নিয়ে নিয়েছি। যে আইসিটার মডেল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে AL65, এটা একটা লাইট আইসি। এই লাইট আইসিতে ল্যাগ রয়েছে 6টি, 1 2 3 4 5 6 এবং এইটি আরও একটা, অর্থাৎ 60টি। এখানে এটা ছিল 1 নাম্বার, এটা ছিল 2, এটা ছিল 3 4 5 6, এটা হলো 7। আপনারা লক্ষ্য করুন, এই 3 নাম্বার এটা হলো গ্রাউন্ড, আর এই 7 নাম্বার এটা হলো গ্রাউন্ড। অর্থাৎ আমাদের টোটাল ল্যাগ ছিল 60টি। আমরা যদি দুইটা মাইনাস করি, এখানে মাইনাস করি তাহলে আমাদের দাঁড়ালো 5টি। অর্থাৎ ল্যাগেসিতে 5টি ল্যাগ রয়েছে, কিন্তু 60টি ল্যাগ রয়েছে, কিন্তু আমাদের 5টি সম্বন্ধে জানতে হবে, 2টিকে আমরা বাদ দিয়েছি। আমরা জানি কোনো একটি আইসি রান করার জন্য, অর্থাৎ আইসিটি সচল হওয়ার জন্য ওই আইসিতে একটি ভোল্টেজের প্রয়োজন। শুধু একটি না, কখনো কখনো একটি আইসিতে বিভিন্ন প্রকারের ভোল্টেজের প্রয়োজন হয়। সেরূপ এই আইসিতে অবশ্যই ভোল্টেজের প্রয়োজন হবে। সে ভোল্টেজটা প্রথম কোথায় থেকে কোথায় আসবে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই আইসির ক্ষেত্রে নাম্বার 6 এবং নাম্বার 4 এই বল নম্বরে ভি সিস্টেম 3.7 ভোল্ট টু 4.2 ভোল্ট, যেটাকে ভিপিএস নামে খুব পরিচিত। এটি যেহেতু মিডিয়াটেক, সেজন্য ভি সিস্টেম 3.7 টু 4.2 ভোল্ট মেনশন করেছি। যদি এটি যদি কোয়ালকাম হতো তাহলে এখানে ভিপিএস লেখা হতো। এটা ফার্স্ট নম্বর মেনশন করেছি। এই আইসিটি চলার জন্য সর্বপ্রথম অবশ্যই একটি ভোল্টেজের প্রয়োজন ছিল। সেজন্য প্রথম অবস্থায় ভি সিস্টেম যে ভোল্টেজটি রয়েছে সেটা এই আইসিতে 6 নম্বর বলে ইন করেছে, এবং কয়েলের মাধ্যমে আবার এটা 4 নম্বর বলে ইন করেছে। এই ভি সিস্টেম ভোল্টেজ কি, এটার কাজ কি, এটা যদি সমস্যা হয় কি ধরনের সমস্যা হতে পারে এ নিয়ে এবার ডিসকাস করব। এবার আমি এখানে নোট করেছি যে এই ভি সিস্টেম ভোল্টেজ এখানে যখন ইন হলো, এইভাবে যখন ইন হলো, এটার বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। আমি এখানে মেনশন করে দিয়েছি ভি সিস্টেম ভোল্টেজ হলো মোবাইল ফোনের মূল শক্তি, অর্থাৎ মোবাইল ফোন চালানোর জন্য ভি সিস্টেম ভোল্টেজটাই মূল শক্তি হিসাবে বলেছি। ব্যাটারি অথবা চার্জার থেকে ডিসি আইসি এই ভোল্টেজকে সরাসরি উৎপন্ন করে থাকে। ভি সিস্টেম ভোল্টেজটি ব্যাটারি থেকে আসবে, অথবা আপনি যখন চার্জার লাগাবেন, কেবলটা ইন করবেন মোবাইল ফোনে, তখন এই ভি সিস্টেম ভোল্টেজটি মেকিং করবে। তারপরে বলা হয়েছে এবং এই ভোল্টেজটি পাওয়ার আইসির পাশাপাশি আরও অনেক আইসিতে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এই ভি সিস্টেম ভোল্টেজটি যখন ডিসিআইসি এই ভোল্টেজটি মেকিং করার পর প্রথমে পাওয়ার আইসি, তারপরে আরও অনেকগুলো আইসিতে এই ভোল্টেজ সাপ্লাই দিয়ে থাকে। এখানে লাইট আইসিতে আসে, গ্রাফিক্স আসে, 2G 4G আসে, তারপরে ব্লুটুথ, ওয়াইফাই, আরও এগুলো অনেক সেকশনে এই ভি সিস্টেম ভোল্টেজটি চলে যায়। সেরূপ এখানেও এই লাইট আইসিতেও এই ভি সিস্টেম ভোল্টেজটি এখানে চলে আসছে।
এবার যদি এই ভি সিস্টেম ভোল্টেজটি প্রবলেম হয় তাহলে আমাদের কি হতে পারে সেটা মেনশন করে দেব। আমি এখানে ফল্ট হিসাবে মেনশন করেছি, ফল্টগুলো দেখিয়েছি। যদি শুধু লাইট সেকশনে ভি সিস্টেম সংযোগ ছিন্ন হয়ে যায় তাহলে ডিসপ্লেতে লাইট জ্বলবে না। মনে করুন এখান থেকে ভোল্টেজ এদিকে চলে আসছে কিন্তু এই মাঝপথে ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে কিন্তু ডিসপ্লেতে লাইট জ্বলবে না। কারণটা হলো যে এর যে ভোল্টেজ সাপ্লাইটি বন্ধ হয়ে গেছে, সেজন্য কিন্তু লাইট জ্বলবে না। যদি শর্টিং ইস্যু আসে তাহলে লাইট সমস্যা হবে অথবা ফোন মৃত্যুর জগতে চলে যাবে। যদি এই লাইনে কোথাও শর্টিং আসে, লাইট সেকশনের আশেপাশে যদি কোথাও শর্টিং আসে, তাহলে কিন্তু ফোনটি অবশ্যই কি হবে, ডেড কন্ডিশনে আসবে অথবা লাইটের নানা রকম সমস্যা হতে পারে। আমরা ভি সিস্টেম সম্বন্ধে একটি তথ্য নিয়ে নিলাম। এবার আমরা অবশ্যই এই কয়েল সম্বন্ধে জানব, অর্থাৎ এটি যে অ্যানোড লাইন, এই অ্যানোড লাইনের যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকটি কম্পোনেন্ট সম্বন্ধে আমাদের সঠিক ধারণা থাকা বাঞ্ছনীয়। এবার আমি কয়েল সম্বন্ধে বলবো। লেটার হলো এল। এই কয়েল হলো 10 হেনরি এবং এই পাশে হলো আমাদের ইন, এই পাশে হলো সুইচিং এর জন্য বলা হয়। আচ্ছা, এই কয়েলের কাজটা একটু দেখি। কয়েল সমস্যা হলে কি ধরনের হতে পারে সেটা অবশ্যই বলবো। বুট কয়েল দেখতে সাধারণত একটু গোলগাল ও উঁচু প্রকৃতির। লাইট সেকশনে এই বুস্ট কয়েল মূলত সিস্টেম ভোল্টেজ অথবা ভিপিএইচ কে বৃদ্ধি করে 50 ভোল্ট পর্যন্ত পৌঁছে দেয়। এই কয়েল খুব দ্রুত কাজ করতে সক্ষম। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কয়েলের এই বাম পাশে 3.7 টু 4.2 ভোল্ট আমি মেনশন করেছি, কিন্তু একটি ডিসপ্লেতে লাইটের অনেকগুলো ভোল্টেজের প্রয়োজন হয়, অনেক বেশি ভোল্টেজের প্রয়োজন হয়, কিন্তু এখানে কিন্তু অত ভোল্টেজ নেই। এই কয়েল কি করে, কয়েলের মধ্যে এমন একটা মেকানিজম রয়েছে যে এই কয়েল 4.2 ভোল্টকে ইনক্রিজ করে 50 ভোল্ট পর্যন্ত বানিয়ে ডায়োডের মাধ্যমে সুইচিং করে এই ভোল্ট ডিসপ্লেতে পাঠিয়ে দেয়। তারপরে ডিসপ্লেতে লাইট জ্বলতে শুরু করে, অর্থাৎ ডিসপ্লেতে আমরা নানা রকম ইফেক্ট দেখতে পাই। এই কথাটা এখানে বলা হয়েছে। তারপর যদি আমাদের এই কয়েলে কোনো ধরনের সমস্যা আসে তাহলে আমাদের কি হতে পারে। যদি কয়েলটি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে ডিসপ্লে লাইট জ্বলবে না। কয়েলের ভিতর এভাবে কয়েলগুলো সুন্দরভাবে পেঁচানো থাকে। যদি কখনো কয়েলের মাঝখানে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু কয়েলের কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, আর তখন কিন্তু এই কয়েলের মাধ্যমে ভোল্টেজ ইনক্রিজও হবে না, অর্থাৎ ডিসপ্লেতে লাইটও জ্বলবে না। তারপরে মেনশন করেছে যদি কোথাও তার কোটিং উঠে যায় তখন লাইটের নানা রকম সমস্যা হবে, যেমন আলো একেবারে কমে যাওয়া, কম বেশি হওয়া ইত্যাদি। এটা নির্ভর করে তার কোথায় কোটিং ছিন্ন হয়েছে তার উপর। ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য অন্য একটা স্লাইড নিয়ে নিচ্ছি। নতুন স্লাইড নিয়ে নিলাম। এবার আমরা একটা কয়েল বানিয়ে নিই। মনে করুন এটা আমাদের একটা কয়েল। ঠিক আছে, কয়েলের এভাবে ভিতরে এভাবে পেঁচানো থাকে তারগুলো, এইভাবে 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 অনেক এইভাবে পেঁচানো থাকে। ঠিক আছে, অর্থাৎ একটি তার ধরুন এত লম্বা ছিল, এটাকে আমরা ধরে নেই যে এটা 2 মিটার, এটা 2 মিটার লম্বা একটি তার ছিল, কিন্তু এই তারটাকে এভাবে পেঁচানো হয়েছে, এভাবে পেঁচিয়ে 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 এদিকে করা হয়েছে। তো যদি আমাদের যেটা কোটিং বলা হয়, আমরা জানি ইলেকট্রনিক যে আমরা তার বাড়িতে যে ইউজ করে থাকি সেগুলোর উপরে কিন্তু একটি দেখবেন আমরা সবাই জানি যে আবরণে ঢাকা থাকে, যেটা রাবারের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, অন্য কিছু আবরণ হতে পারে। তে এই ওয়্যারের যে ওয়্যারটা রয়েছে এই ওয়্যারকেও আবরণ দিয়ে ঢাকা রয়েছে, যেটাকে এই ভাষায় বলা হয় কোটিং। অর্থাৎ এই এত লম্বা যে ওয়্যারটা রয়েছে এটাকে আমরা সংক্ষিপ্ত করে অর্থাৎ সংকুচিত করে ছোট করে পেঁচিয়ে পেঁচিয়ে যেহেতু আমরা একটা প্যাকেজ করে দিয়েছি
আমরা দেখতে এখন অনেকটা ছোট দেখতে পাচ্ছি। অর্থাৎ ধরুন এই যে এখানে যে পেজটা দেওয়া হয়েছে, এখানে যে পেজটা দেওয়া হয়েছে, এইখানে এইখানে কি হলো, কোটিংটা উঠে গেল, অর্থাৎ এর যে ছালটা ছিল ছালটা উঠে গেল। উঠে যাওয়ার ফলে কি হলো যে এই যে এইটুকুর যে কাজটা ছিল, কাজ না সরাসরি এর সাথে সম্পৃক্ত হয়ে গেল, অর্থাৎ জোড়া লেগে গেল। এভাবে যদি এখানে যদি কোটিং উঠে যায়, এখানে যদি কোটিং উঠে যায়, এখানে যদি কোটিং উঠে যায়, তাহলে কি হলো, মূলত দেখা গেল তারটা এই এতটুক থেকে এতটুক হলো। অর্থাৎ এটা 2 মিটার ছিল, এটা হয়ে গেল ধরেন এই 1 মিটার হয়ে গেল। মনে করেন 1 মিটার হয়ে গেল এই এই তারটা। অর্থাৎ এই তারটার কাজ ছিল 2 মিটারে, কাজ ছিল 2 মিটারে যদি তার পরিপূর্ণ কাজ করে তারপরে ও 50 ভোল্ট এইদিকে আউট করতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু তারটা 1 মিটার হয়ে গেছে, ওর কার্যক্ষমতা অনেকটা কমে গেছে, ও এখনো 50 ভোল্ট আউট করতে পারতেছে না, হয়তো 10 ভোল্ট 20 ভোল্ট এরকম একটা আউট করতে পারছে, যার জন্যই ডিসপ্লেতে লাইট ফ্লেকচুয়েট শুরু করে দিয়েছে, অর্থাৎ ব্লিঙ্কিং বিভিন্ন রকমের সমস্যা হয়ে গেছে। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন বিষয়টাকে। অর্থাৎ আমাদের যে এই তারটা ছিল, তারটা এখানে থেকে এখানে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে, অর্থাৎ একটি হয়ে গেছে। অর্থাৎ এইটুক থেকে আমাদের এইটুক নাই তার, এইটুক, অর্থাৎ আমাদের তার এইটুক, ঠিক আছে, এইটুক মাঝখানে কোনো আমাদের তার নেই। আশা করি বিষয়টাকে বোঝাতে পারছি। এটাকে বলা হয় শর্টকি ডায়োড। এটাকে অনেকেই এখানে রেকটিফায়ার ডায়োডও বলে থাকে। যাই হোক, এটা মূলত শর্টকি ডায়োড। এই ডায়োডের কাজ কি এটা আমি এখানে বলে দেব। শর্টকি ডায়োড বিদ্যুৎ একদিকে প্রবাহিত করার পাশাপাশি খুব দ্রুত সুইচিংয়ের কাজ করে। এটির 50 ভোল্ট অবধি সহন ক্ষমতা রয়েছে এবং সে আরও অনেক নামে পরিচিত, যেমন হট ক্যারিয়ার ডায়োড, লো ভোল্টেজ ডায়োড এবং শর্টকি ব্যারিয়ার ডায়োড। অর্থাৎ এই ডায়োডে আমরা 3টি নাম ইতিমধ্যে পেয়েছি। শর্টকি ডায়োড পেয়েছি, হট ক্যারিয়ার ডায়োড পেয়েছি এবং লো ভোল্টেজ ডায়োড আমরা পেয়েছি, আমি যেগুলো এখানে মেনশন করে দিয়েছি। অর্থাৎ যখন এই কয়েল একটি হাই ভোল্টেজ মেকিং করার পর ডায়োডের কাছে প্রেরণ করে, ভাই আমি ভোল্টেজ তো মেকিং করেছি, তুমি এটিকে ডিসপ্লেতে পাঠিয়ে দাও, তখন এই ডায়োডের ভিতরে সুইচিং সিস্টেম থাকে। আমরা যে ফ্যান লাইটে সুইচ অন অফ করি, এই সুইচিং সিস্টেম এই ডায়োডের ভিতরে রয়েছে এবং এই ডায়োড সুইচিং করে এই ভোল্টেজকে পাসিং করে ডিসপ্লেতে পাঠিয়ে দেয়। আর এই ডায়োডে যে সুইচিং করে এটা ভেরি ফাস্ট, খুব দ্রুত সুইচিং করতে পারে, খুব দ্রুত। আমরা জানি যে আমাদের যে বাড়িতে ইলেকট্রনিক বাল্বগুলো রয়েছে, এই বাল্বগুলো কিন্তু আমরা অনবরত জ্বলে থাকি দেখে, মূলত এটি কিন্তু অনবরত জ্বলে থাকে না। ধরুন সেকেন্ডে 1000 বার জ্বলে এবং 1000 বার নিভে যায়, অর্থাৎ অনবরত জ্বলতে নিভতে থাকে, কিন্তু আমরা কন্টিনিউসলি এটাকে জ্বলে থাকতেই দেখি, কারণ এত দ্রুত নেভে আর জ্বলে, যেটা আমাদের খালি চোখে আমরা দেখতে পাবো না, সেজন্য আমরা ওটা বুঝতে পারি না। ঠিক ডায়োড এত দ্রুত সুইচিং অফ আর অন করে যে আমাদের মোবাইল ফোনের লাইটে কন্টিনিউসলি লাইট জ্বলেই থাকে, আমরা বুঝতে পারি না, কিন্তু এখানে মাঝখানে অনেকবার জ্বলে গেছে এবং নিভে গেছে, যেটা আমরা দেখতে পারি না। এবং এই ডায়োডের 50 ভোল্ট অবধি সহন ক্ষমতা রয়েছে। এবার আমরা দেখব এই ডায়োডে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কি কি সমস্যা হতে পারে সেটা একটু ডিসকাস করি। যদি কখনো সে ওপেন, লিকেজ অথবা শর্ট হয়ে যায়, অর্থাৎ তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। যদি কখনো এই ডায়োড ওপেন হয়ে যায়, ওপেন হওয়া মিনিং হলো ডায়োডের যে এখানে যে কানেকশন রয়েছে, সুইচিং কানেকশন রয়েছে, যদি মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যায়, যদি ডিসকানেক্টেড হয়ে যায়, সেটাকে ওপেন বলা হয়। তারপরে বলেছে লিকেজ। লিকেজ মানে হলো হাফ শর্ট হওয়া। আচ্ছা, তারপর হচ্ছে শর্ট হওয়া। লিকেজ মানে হাফ শর্ট, শর্ট মানে ফুল শর্ট। যদি এ ধরনের কোনো প্রকার যদি সমস্যা হয় তাহলে সে অবস্থায় ডায়োডের কিন্তু কার্যক্ষমতা হারিয়ে যাবে, ডায়োড কোনো কাজ করবে না, তার যে ভূমিকা ছিল সে নীরব হয়ে বসে থাকবে। সে অবস্থায় ডিসপ্লেতে লাইট জ্বলবে না, এমনকি তার ফল্টের ধরন অনুযায়ী মোবাইল ডেড হতে পারে। তার ফল্ট কি প্রকার ফল্ট হলো তার উপর নির্ভর করে মোবাইল ফোনটি ডেড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমি কি হলো যে ভি সিস্টেম সম্বন্ধে জেনে নিয়েছি, সেকেন্ড জেনে নিলাম কয়েল সম্বন্ধে জেনে নিলাম, তৃতীয়তে জেনে নিলাম এই ডায়োড সম্বন্ধে জেনে নিলাম। এবার আমরা অবশ্যই এই
ক্যাপাসিটর সম্বন্ধে জানবো। এটা হলো লোডিং ক্যাপাসিটর 100 পিকোফ্যারাড 50 ভোল্ট সহনক্ষমতা রয়েছে এবং এই লাইনটি যে চলে গেছে ডিসপ্লে লাইটে, এটাকে অ্যানোড অর্থাৎ পজিটিভ লাইন, যেটাকে ভোল্টেজ লাইন বলা হয়। এবার আমরা লোডিং ক্যাপাসিটর সম্বন্ধে তথ্য নেব। এই আমাদের হলো লোডিং ক্যাপাসিটর বিষয় এখানে নোট করেছে, নোটটা আপনারা দেখতে থাকুন। লোডিং ক্যাপ মূলত মজবুত ও উচ্চ ক্ষমতা সম্পন্ন। এই যে ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটর অত্যন্ত শক্তিশালী, মজবুত, এত সহজে এটি মানে ফল্ট হওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ তার ক্ষমতা অনেক বেশি। তারপর বলেছে কয়েল যখন হাই ভোল্টেজ তৈরি করে তখন সেটা ডায়োড খুব দ্রুত সুইচিংয়ের মাধ্যমে ডিসপ্লে লাইটে প্রেরণ করে এবং সেই একই সময় লোডিং ক্যাপ হাই ভোল্টেজকে নিজের কাছে জমা রাখে। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আর এটা আমি মনে করি অবশ্যই স্ক্রিনশট নেবেন, তাহলে এখানে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এখানে আমি বলেছি যে কয়েল যখন হাই ভোল্টেজ তৈরি করে তখন সেটা ডায়োড খুব দ্রুত সুইচিংয়ের মাধ্যমে ডিসপ্লে লাইটে প্রেরণ করে এবং সেই একই সময় লোডিং ক্যাপ হাই ভোল্টেজকে নিজের কাছে জমা রাখে। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। এই কয়েল এখানে যখন 50 ভোল্ট অর্থাৎ হাই ভোল্টেজ মেকিং করে, হাই ভোল্টেজ তৈরি করে, 30 হোক, 35 হোক, 40, 50 যাই হোক, যে ভোল্টেজটা মেকিং করে, কয়েল মেকিং করার পর ডায়োডকে বলে ভাই আমি তো ভোল্টেজ ডিসপ্লের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি মেকিং করেছি, অর্থাৎ ইনক্রিজ করেছি, এবার আমি তোমাকে দিলাম, তুমি এবার এটাকে ডিসপ্লেকে পাঠিয়ে দাও। ডায়োডের একটা সিস্টেম রয়েছে, এখানে ওর সুইচিং সিস্টেম রয়েছে। এখানে ধরুন এখানে সুইচিং সিস্টেম রয়েছে। যখন কয়েল এই ভোল্টেজটা ডায়োডকে প্রেরণ করে, ডায়োড কি করে খুব দ্রুত সেকেন্ডে ধরেন 1000 বার এভাবে এই ওর যে লক সিস্টেম রয়েছে, লকটা ওপেন ছিল, ভোল্টেজ আসার সাথে সাথে এটা কানেক্ট করে দিল, অর্থাৎ যে ভোল্টেজটা এখানে ছিল এটাকে সুইচিং করার ফলে এই ভোল্টেজটা এদিকে এবার একটি হয়ে যাওয়ার ফলে এবার ভোল্টেজ কি করলো সরাসরি এদিকে, এটা 0 ওহমসের একটা রেজিস্টর আছে, রেজিস্টরের মাধ্যমে পার হয়ে সরাসরি কি আসলো ডিসপ্লেতে চলে আসলো। কিন্তু ওই যে বলেছি যেটা ভেরি ফাস্ট সুইচিং, এটা সুইচিং অবস্থা, অর্থাৎ এর ডায়োডটা অনবরত অফ অন অফ অন অফ অন হতেই থাকে, একবার অফ একবার অন, একবার অফ একবার অন। এবার কথা হলো যে এই ডায়োডটা যখন খুব দ্রুত অফ অন হয়, ধরুন আপনার ঘরে একটা বিদ্যুৎ লাইট একটা বাল্ব রয়েছে, আপনি অফ করে দিলেন কিন্তু ঘরটা আন্ধার হয়ে যাবে, আবার অন করার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে যাবে। তো এখানে যখন অন করা থাকে, অর্থাৎ ডায়োড যখন সুইচিং অন করে দেয় তখন সাথে সাথে ডিসপ্লেতে লাইট জ্বলে, কিন্তু আবার মুহূর্তের ভিতরে কিন্তু এই ডায়োড কিন্তু আবার ওয়ার কানেকশনটাকে অফ করে দেয়, অর্থাৎ এটাকে ডিসকানেক্ট করে দেয়। যদি ডিসকানেক্ট করে দেয় তাহলে ডিসপ্লেতে লাইট অনবরত কীভাবে জ্বলে থাকে? এটার রিজনটা হলো যে এই ডায়োড যখন অফ করে, অর্থাৎ ডায়োড যখন অন হয়, অন অবস্থায় যখন ভোল্টেজটা ডিসপ্লেতে চলে যায় তখন এই লোডিং ক্যাপাসিটর কি করে, এই ভোল্টেজটাকে 50 ভোল্ট বা 40, 45 যে ভোল্টই হোক না কেন, এই ভোল্টেজটাকে এই ক্যাপাসিটরটা কপি করে নিজের কাছে এই 40 ভোল্টটা নিজের কাছে রেখে দেয়, কপি করে একটা কপি নিজের কাছে রাখে। যখনই ডায়োড এটাকে অফ করে তখন ডিসপ্লেটাকে অনবরত সচল রাখার জন্য ক্যাপাসিটরের কাছে যে ভোল্টেজটা কপি রয়েছে তখন এই খুব দ্রুত এই ক্যাপাসিটর তখন ওদের কাছে থাকা কপি ভোল্টেজটিকে ডিসপ্লেতে পাঠিয়ে দেয়, সাথে সাথে তখন অনবরত এটা জ্বলে থাকে। অর্থাৎ যখন ডায়োড অফ হয়ে যায়, লোডিং ক্যাপাসিটরের কাছে থাকা যে ভোল্টেজটা কপি রয়েছে এই ভোল্টেজটা ডিসপ্লেতে প্রেরণ করা হয়, তখন ডিসপ্লেটা কি হয় এই অনবরত জ্বলতে থাকে। আবার এই ডিসপ্লে মুহূর্ত একটু খুব অল্প সময় জ্বলে রাখার সাথে সাথে আবার এদিকে কি হয়, কয়েল তো অনবরত ভোল্টেজ মেকিং করতেই আছে, তারপরে আবার ভোল্টেজ চলে আসে, ডায়োডকে বলে ভাই আবার কিন্তু ভোল্টেজ মেকিং হয়েছে, ডায়োড আবার সুইচটা অন করে দেয়, আবার ভোল্টেজ আসে, আবার ও কপি করে। অর্থাৎ এই ডায়োড অনবরত কয়েলের কাছ থেকে ভোল্টেজ নেওয়ার পর কি হয়, অনবরত অন অফ হয়ে থাকে। যখন ডায়োড অন থাকে
যখন অন কন্ডিশনে থাকে তখন ডায়োডের থেকে যে ভোল্টেজ এটা ডিসপ্লেতে সরাসরি থাকে, ওই মুহূর্তের ভিতরে যখন অফ হয়ে যায় তখন যে কপি ভোল্টেজটি এই দুই লোডিং ক্যাপাসিটরের কাছে থাকে, তাদের যে কাছে যে ভোল্টেজটি জমা থাকে, তখন সেই ভোল্টেজের মাধ্যমে ডিসপ্লেতে অনবরত লাইট কন্টিনিউ হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই আমার কথাটি বুঝতে পারছেন। এবার বলি, ডায়োড যখন তার ভেরি ফার্স্ট সুইচিং করে হাই ভোল্টেজ এর জন্য অপেক্ষা করে, ঠিক সেই সময়টুকু লোডিং ক্যাপের কাছে থাকা হাই ভোল্টেজ ডিসপ্লে লাইটকে ব্যাকআপ দেয়। অর্থাৎ ডায়োড যে তাৎক্ষণিক সময় অফ অবস্থায় থাকে সেই সময়টুকু ব্যাকআপের জন্য লোডিং ক্যাপ ভূমিকা পালন করে। আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই এখানে উল্লেখ করেছি। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন যে লোডিং ক্যাপাসিটর ভূমিকা কত বড় ভূমিকা রয়েছে। যদি লোডিং ক্যাপাসিটর না থাকে তাহলে কিন্তু লাইটের সমস্যা অবশ্যই হবে। এবার আমরা ফল্টটা দেখব। যদি কখনো ওপেন অথবা শর্ট হয়ে যায় তাহলে সে তার কার্যক্ষমতা হারাবে। যদি এ ওপেন হয়ে যায় বা শর্ট হয়ে যায় কিন্তু তখন এই লাইনে কিন্তু নানা রকম সমস্যা হবে, যার ফলশ্রুতিতে লাইটের নানা রকম সমস্যা হবে, এমনকি মোবাইল ডেড হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে আমরা কয়েল, ডায়োড এবং লোডিং ক্যাপাসিটর সম্বন্ধে জেনে ফেলেছি। এটা হলো 0 ওহমসের একটা রেজিস্টর। রেজিস্টরটা ব্রিজের মতো কাজ করছে, এখানে অন্য কোনো ভূমিকা নেই। এটা কানেক্ট ডিসকানেক্ট। যদি এটা ডিসকানেক্ট হয়ে যায়, যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু লাইট কিন্তু জ্বলবে না। এবার তার পরবর্তী স্টেপটা দেখব। এবার আমি লাইট সেটা আবার নিয়ে নিলাম। পরবর্তী যে স্টেপ, ইতিমধ্যে এই দুটি ছিল আমাদের অ্যানোড লাইন ছিল। যদি অ্যানোড লাইন একটি এলইডি বা একটা লাইট জ্বালানোর জন্য অ্যানোড লাইট যেমন প্রয়োজন, অ্যানোড কানেকশনটি যেমন প্রয়োজন, পাশাপাশি ক্যাথোড কানেকশনটিও অত্যন্ত প্রয়োজন। এটাকে আমি 2 নম্বর হিসাবে মেনশন করেছি। এই দেখেন, ক্যাথোড লাইনে একটি 5.1 আর এর মাধ্যমে জিএনডি করা হয়েছে একটা রেজিস্টারের মাধ্যমে। অর্থাৎ যদি আপনি মাল্টিমিটার এখানে চেক আপ দেন তাহলে কিন্তু বিপ পাবেন। মাল্টিমিটার অনুযায়ী কতগুলোতে 0 হবে, কতগুলো 0 হবে। এটাকে ক্যাথোড অর্থাৎ নেগেটিভ লাইন আমরা যেটাকে বলে থাকি, সরাসরি ডিসপ্লে কানেক্টরে চলে আসছে। লাইট সেকশনে ক্যাথোডের ভূমিকা অন্যতম। এটি অ্যানোডের পরিপূরক, অর্থাৎ অ্যানোড যেমন ক্যাথোডও তেমন। অ্যানোড ছাড়া ক্যাথোড চলবে না, ক্যাথোড ছাড়া অ্যানোড চলবে না। অর্থাৎ কেউকে ছাড়া কেউ একা যে লাইটকে জ্বালাতে পারবে না, সেজন্য বলা হয়েছে পরিপূরক। অ্যানোড থাকলে ক্যাথোড যদি থাকে তবে লাইট জ্বলবে, তা না হলে লাইট জ্বলবে না। এটি অ্যানোডের পরিপূরক। ক্যাথোডকে গ্রাউন্ড হিসাবে বুঝে থাকি, তবে এখানে সরাসরি গ্রাউন্ড নেই, একটি লো ভ্যালু রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ড করা হয়েছে। ক্যাথোডকে আমরা গ্রাউন্ড ধরে থাকি, তবে এটি সরাসরি গ্রাউন্ড না, একটি রেজিস্টরের মাধ্যমে, লো ভ্যালু রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ড করা হয়েছে, আমরা বুঝতে হবে। এবার এই যদি আমাদের ক্যাথোড লাইনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে কি কি হতে পারে? ফল্ট আমি মেনশন করেছি। যদি কখনো ক্যাথোড লাইনের মাঝপথে ছিন্ন হয়ে যায় অথবা লো ভ্যালু রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করা থাকে, সেটা যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে ডিসপ্লে লাইট জ্বলবে না। আবার গ্রাউন্ডের সাথে থাকা লো ভ্যালু রেজিস্টারটি শর্টিং হয়ে সরাসরি গ্রাউন্ড হয়ে যায়, সে অবস্থায় ডিসপ্লে লাইটের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। যদি কখনো এই যে রেজিস্টারটি রয়েছে এটি যদি ওপেন হয়ে যায়, যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু এই ক্যাথোড লাইনের কার্যক্ষমতা হারাবে। যদি এখানে জিআর ভ্যালু চেক করা হয় তাহলে কিন্তু এখানে কোনো ভ্যালু পাওয়া যাবে না। মাল্টিমিটার অনুযায়ী এর কতগুলোতে 0 কতগুলোতে 0 এমন হবে। আর যদি সরাসরি গ্রাউন্ড হয়ে যায় অর্থাৎ এটা শর্টিং হয়ে যায় তাহলে কিন্তু লাইটের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আমরা ইতিমধ্যে এটা সম্বন্ধে জানলাম এবং এটা সম্বন্ধে জানলাম। আমাদের বাকি রয়েছে এই একটি এবং এই একটি। এবার দেখি আমাদের তার পরবর্তী লাইনটি কোনটা আছে। আমি এটা থার্ড হিসাবে মেনশন করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড আমি মেনশন করেছি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, এটা হলো ডিসপ্লে PWM একটি 0 ওহমস রেজিস্টরের মাধ্যমে কি হয়, এই বল নাম্বার 5 এ চলে আসে এবং এখান থেকে আবার 0 ওহমস রেজিস্টরের মাধ্যমে LCD ব্যাকলাইট
CABC নামে পরিচিত, এটি সরাসরি কি ডিসপ্লে কানেক্টরে চলে যায়। তবে এটা কখনো কখনো অনেকগুলো ফোনে NC থাকতে পারে। এটা হলো PWM, এটা হলো এনেবল লাইন অর্থাৎ সুইচিং লাইন। একটি আইসি সচল হওয়ার জন্য একটি সুইচিং লাইন থাকে, অর্থাৎ তার যে ভোল্টেজগুলো থাকে সে ভোল্টেজগুলো ক্লোজ অবস্থায় থাকে, অর্থাৎ অফ কন্ডিশনে থাকে। ভোল্টেজগুলো সব অফ কন্ডিশনে থাকে, কিন্তু এটা সচল করার জন্য CPU একটি লাইনকে প্রেরণ করে থাকে, সেটাকে এনেবল লাইন বলা হয়ে থাকে। এটা বলা হয় এনেবল লাইন। যখন CPU বুঝতে পারে, CPUর কাছে যখন ইনফরমেশন আসে যে ডিসপ্লেতে লাইট জ্বালানোর প্রয়োজন হয়েছে, অর্থাৎ ডিসপ্লেটা সচল করার প্রয়োজন হয়েছে, তখন CPU কি করে সরাসরি কি করে একটি লাইনকে, অর্থাৎ একটি এনেবল লাইনকে এই যে আইসিতে কার্যক্রম করা প্রয়োজন সেই আইসিতে সরাসরি পাঠিয়ে দেয়। যখন সে আইসিতে কার্যক্রমের লাইনটা পাঠিয়ে দেয়, তখন সেই আইসিতে যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো তখন সক্রিয় হয়ে যায়, অর্থাৎ তখন সেই লাইনগুলো অর্থাৎ সেই ভোল্টেজগুলো কাজ করতে শুরু করে, তা যার যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাগুলো পালন করতে শুরু করে। স্লাইড নাম্বার 1-এ চলে আসছি। এই স্লাইড, এই দেখেন ভি সিস্টেম ভোল্টেজ লেগ নাম্বার 6-এ ইন করেছে এবং সুইচিংয়ের জন্য রাখা হয়েছে 4। তবে এটি ইন্টারনালি আইসির ভিতরে এটি কিন্তু ডিসকানেক্ট আছে। আইসির ভিতরে ডিসকানেক্ট আছে, কারণটা হলো যে এই আইসিতে ইন করেছে মাত্র, কিন্তু এটিতে কিন্তু আপনি কাজ করতেছে না। কেন কাজ করে না সেটা বোঝাই। আমি একটি সিপিও বানিয়ে নিলাম, ধরুন এটা একটা সিপিও। এখান থেকে আমি এনেবল লাইনটি আইসিতে নিয়ে যাব। মূল কথা হলো যে ভিপিএস অর্থাৎ ভি সিস্টেম যে ভোল্টেজটি রয়েছে, এই ভোল্টেজটি লাইট আইসিতে ইন্টারনালি অফ অবস্থায় রয়েছে, অর্থাৎ এনেবল লাইনের কাছে এই ভি সিস্টেম ভোল্টেজের সুইচটা রয়েছে। যখনই এনেবল লাইন ভি সিস্টেম ভোল্টেজের ওখানে যে সুইচিং করবে, তখনই ভি সিস্টেম ভোল্টেজ তার কাজ করা শুরু করবে। অর্থাৎ মূল চাবিকাঠি হলো ভি সিস্টেম ভোল্টেজের এনেবল লাইন। যে পর্যন্ত এনেবল লাইন না আসবে সে পর্যন্ত ভি সিস্টেম ভোল্টেজ কাজ করা শুরু করবে না, এমনকি কয়েলের যে ভূমিকা রয়েছে সে কয়েলও কোনো কাজ করবে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এনেবল লাইনটাই কত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখনই সিপিওর কাছে খবর আসে, সিপিও যখন বুঝতে পারে যে লাইট জ্বালানোর প্রয়োজন, তখন দ্রুত এনেবল লাইন সিস্টেম ভোল্টেজের গেটটাকে ওপেন করে দেয়। অর্থাৎ আইসির ভিতরে মসফেট থাকে, মসফেটে গেটটা ক্লোজ থাকে, এনেবল লাইনটি এসে যখনই মসফেটটা গেটটাকে ওপেন করে দেয়, তখনই ভি সিস্টেম ভোল্টেজ কাজ করা শুরু করে এবং তারপর হাই ভোল্টেজ মেকিং করার পর সেটা সরাসরি ডিসপ্লেতে চলে যায়। অর্থাৎ যে পর্যন্ত এনেবল লাইনটি কার্যকরী না হবে সে পর্যন্ত ভি সিস্টেম ভোল্টেজ কোনোই কাজ করবে না, এই আইসি কাজ করবে না, তখন কিন্তু ডিসপ্লেতে কোনো প্রকার লাইট আমরা দেখতে পাবো না। অতএব এনেবল লাইনটি এই লাইট আইসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নাকি ভি সিস্টেম ভোল্টেজের চাবি হিসাবে কাজ করছে। এবার আমি আবার আমার স্লাইডে চলে আসলাম। দেখি এবার এটা নোট করেছি আমি। এই আপনারা দেখেন আমি নোটটা নিয়ে নিয়েছি, ভোল্ট এই উভয়টিকে আমি নিয়ে নিলাম। পিডব্লিউএম মূলত লাইট আইসির মূল কার্যক্রম এনাবেল করে। লাইট আইসির অ্যানোড লাইনের মসফেট সুইচিং গেট মূলত অফ থাকে। যখন ডিসপ্লেতে লাইট জ্বালানোর প্রয়োজন হয় তখন সিপিইউ পিডব্লিউএম নামে একটি কি লাইন লাইট আইসিতে প্রেরণ করে, যার ফলস্বরূপে অ্যানোড লাইনে থাকা কয়েল ভোল্টেজ বুস্ট করে সুইচিংয়ের মাধ্যমে ডিসপ্লেতে হাই ভোল্টেজ সেন্ড করে। তারপর আমরা ডিসপ্লেতে নানা রকম কার্যক্রম দেখতে পাই, যা ইতিমধ্যে আমি মেনশন করেছি। এবার ফল্ট এখানে মেনশন করেছে, যদি কখনো পিডব্লিউএম রেজিস্টার ওপেন অথবা কোথাও ছিন্ন হয়ে যায় তাহলে
আইসির সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে যাবে। যদি শর্টিং ইস্যু আসে সেক্ষেত্রে লাইটের নানা রকম সমস্যার পাশাপাশি মোবাইল ডেড হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যে কথাগুলো আমি ইতিমধ্যে মেনশন করেছি সেই কথাগুলোই আমি এখানে উল্লেখ করি। এরপর দেখব আমি এবার যে এই আইসির সম্বন্ধে যত কিছু জানলাম তার একটা মূল সামারি অল্প করে দেখি। আমি আইসিটা এবার নিয়ে নিলাম। আমাদের প্রথম যে স্টেপ ছিল সেটা ছিল এইগুলো বিষয়ে আমি ইতিমধ্যে ডিসকাস করেছি, সুন্দরভাবে আলোচনা করেছি। এবার এটা হলো 1 নাম্বার। ফার্স্ট 2 নম্বর আমরা ক্যাথোড নিয়ে কথা বলেছি। ক্যাথোড এই ডিসপ্লেতে চলে আসছে। আচ্ছা, আমি এটা এখানে রেখে দিলাম আপাতত, থাক। ক্যাথোড লাইন এদিকে অ্যানোড, এদিকে ক্যাথোড চলে আসছে। তারপরেরটা দেখি, তারপরে কি আছে। তারপরে আমাদের ছিল পিডব্লিউএম নিয়ে কথা বলেছিলাম। পিডব্লিউএম অর্থাৎ আমাদের 1টি 2টি 3টি 4টি লাইন চলে গেল আমাদের এইটি। এবার এটি সম্বন্ধে জানি, দেখি আমার সিমুলেশনে ক্লিক করি। হ্যাঁ, এই আপনারা দেখতে পাচ্ছেন এই কানেকশনটা এভাবে দেওয়া রয়েছে। এটা কিন্তু অনেক সময় এনসি থাকে, কখনো কখনো কানেক্ট থাকে। আমি অনেক সময় অনেকগুলো ফোনে এখানে এনসি পেয়ে। তো এই যে মূল একটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো অত সুন্দরভাবে বলতে পারিনি, তবে আমার মতো করে আমি বলার চেষ্টা করেছি। হয়তো ভবিষ্যতে আরও সুন্দরভাবে বলতে পারবো। যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এইটি পিডিএফ ফাইল আকারে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। আমাকে একটি কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে এটি কথা দিয়েছি, এটা সুন্দর একটা পিডিএফ ফাইল করে আপনাদেরকে আমি দেব। আজকের মতো আমি এখানে শেষ করব এবং আগামীতে আরও সুন্দর সুন্দর এভাবে সিমুলেশন ওয়াইজ আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমার সাথে থাকুন।